আমার দোকানে পাবেন ৩টে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে একটা সিদ্ধ ডিম মাত্র ৩০ টাকায়। ডেলিভারি ম্যান হিসেবে খাবার পৌঁছানোর জন্য শহর এবং গ্রামের বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াতে হয়। সেবার একটা বিশেষ কাজে গেছিলাম মধুপুর নামক এক জায়গায়। কাজটা সেরে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায়। বেশ ঘন্টাখানেক সাইকেল চালানোর পর মেদিনীপুরে ফিরেছি। পথ দেখি শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। উফ, আর কত ঘন্টা যেভাবে সাইকেল চালাতে হবে কে জানে। এদিকে গলা শুকিয়ে যাচ্ছে, আবার খিদেও পেয়েছে। কি যে করি, অন্ধকারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি, কিন্তু এখন কোথায় আছি বুঝতে পারলাম না। চোখে পড়ল রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ, চাঁদের জ্যোৎস্না আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যা, এটা কি হলো! ধুর, চাকা পাংচার হওয়ার আর সময় পেল না। এই অন্ধকার রাতে পথের মধ্যে এখন আমি কোথায় আমার টায়ার সারাবো? এরপর সাইকেল থেকে নেমে সাইকেল ধাক্কিয়ে সামনের দিকে এগোতে থাকি। অন্ধকার রাতে শীতল বাতাসের মধ্যে সাইকেল নিয়ে খুব একটা খারাপ লাগছিল না। আমি নিরিবিলি পরিবেশ উপভোগ করছিলাম, তাও এই নির্জন খোলা মাঠের মধ্যে। পেটের ডাক বারবার খাবারের কথা মনে করিয়ে দিচ্ছিল। দূরে চোখ যেতেই মাঠের পাশে একটা দোকানের মতো কিছু চোখে পড়ল। চাঁদনি রাত হওয়ার জন্য পরিষ্কার দেখা না গেলেও একটি দোকানের উপস্থিতি ঠিকই বোঝা গেল। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। রাত তো বেশ অনেকটাই হয়েছে, তাও দোকান খোলা। বেশ সুন্দর খাবারের গন্ধ ভেসে আসছে। গিয়ে দেখতে হবে কি খাবার আছে। সকালের আগে যে আর সাইকেলটা ঠিক করতে পারবো না সেটা আমি বুঝে গেছি। এখন বরং ক্ষুধাটা আমার নিবারণ করেই আসি। আর সময় নষ্ট না করে এগিয়ে চললাম মাঠের সরু পথ দিয়ে। আলো লক্ষ্য করে যেতে শুরু করলাম খাবারের দোকানটার দিকে। রাত অনেকটা গভীর হবার দরুন, আর হালকা শীতের আমেজ থাকার জন্য শরীরটা বেশ কেঁপে উঠছিল। আরো কিছুটা এগোতেই ছোট্ট আকারের দোকানটি চোখে পড়ে। সামনে গিয়ে দেখি হালকা আলোর টিমটিমে একটি লাইট জ্বলছে, কিন্তু কাউকেই চোখে পড়লো না বটে। তবে বেশ সুন্দর খাবারের গন্ধ দোকানের চারপাশে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়াতে বেশ খানিকটা চমকে উঠি। কেউ বলে ওঠে, দেবেছে পরোটা খাবেন নাকি বাবু? পেছনে তাকাতেই দেখি মাঝারি বয়সের একটি ছেলে আমারই দিকে তাকিয়ে আছে। উফ, কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। না না, চিন্তা নেই। আপনি এত রাতে এখানে এসেছেন, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আপনি তো আমার খরিদ্দার, আর খরিদ্দার হলো দোকানের লক্ষ্মী। আসুন, আপনি এই জায়গাতে বসুন। লোকটির মধ্যে বেশ আকর্ষণীয় শক্তি আছে। কয়েক মুহূর্তের মধ্যেই ভীষণ আপন করে নিল। সত্যি দাদা, 2-3 ঘন্টা সাইকেল চালিয়ে আমার ভীষণ খিদে পেয়েছে। কি কি আছে তোমার দোকানে? না না, দাদা বলবেন না আমাকে। আমার নাম রাজু, সেই নামেই ডাকুন। আমার দোকানে পাবেন ৩টে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে একটা সিদ্ধ ডিম মাত্র ৩০ টাকায়। বাহ, দারুণ দারুণ। চটপট দাও দেখি, আমার আর তর সইছে না। এই তো এখনই দিচ্ছি। দেখলাম বড় একটা পাত্রে তৈরি গরম তরকারি, আর বানানো পরোটা আরেক পাত্রে। পরোটা, তরকারি আর একটা ডিম সেদ্ধ দিল আমাকে। রাজুর পরোটা এক টুকরো ছিঁড়ে তরকারি দিয়ে মুখে পুরতেই যেন অমৃত মনে হলো। দীর্ঘ কয়েক বছর পর যেন এমন সুন্দর খাবার খেলাম। পরোটা অনেকবার খেয়েছি, কিন্তু এত সুন্দর পরোটা, এত দুর্দান্ত তরকারি আগে কোনোদিন খেয়েছি বলে মনে পড়ে না। আর সাথে ডিম সেদ্ধ, আহা, শেষ পাতে মিষ্টি দইয়ের মতো। সত্যি রাজু, ভীষণ ভালো রান্না করেছো গো। দাও দাও, আর কটা পরোটা দাও তো। খিদে তো আরো বাড়িয়ে দিলে। তোমার যে আমার তৈরি পরোটা ভালো লেগেছে, তাতেই আমার তৃপ্তি। 4 নম্বর পরোটাটা খেতে খেতে বললাম, আচ্ছা রাজু, তুমি এত রাত দোকান খুলে রেখেছো, এই সময় কে আসবে? সব মানুষ তো এখন ঘুমোতে যাচ্ছে বা ঘুমিয়ে পড়েছে। তুমি দিনের বেলাতেও নিশ্চয়ই পরোটা দিয়ে কোলাতে পারো না? তোমার হাতে যে জাদু আছে, তাতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, তাই না? তা তো আছেই বাবু। একটা সময় দিনের বেলাতে ভীষণ ভিড় হতো, কত মানুষের আনাগোনা লেগে থাকতো এখানে। কিন্তু আসুন আসুন, সবাই রাজুর হাতের পরোটা খেয়ে যান। আগে খান, তারপরে টাকা। বসুন বসুন। রাজু,
তুই যা পরোটা বানাচ্ছিস তোর নাম তো আগুনের মতো ছড়িয়ে পড়ছে রে। রাজুদা, আমি আবার খাবো ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তোমার পরোটা এত কম সময়ে জনপ্রিয় হওয়ার রহস্য কি? আর এতে রহস্যের কিছু নেই, সবাইকে খাওয়াতে ভালোবাসি আর সবাই খেয়ে আমার পরোটার প্রশংসা করছে, আর আমার গরিবের কিছু ইনকাম হচ্ছে, এতেই আমি খুশি। রাজুদা, খবর আছে যে তুমি প্রতিদিন কিছু গরিব মানুষকে বিনা পয়সায় পরোটা তরকারি খাওয়াও। কথাটা কি সত্যি? না না, এতে আমার বলার কিছু নেই। আমার এমনও দিন গেছে সারাদিন কিছু খাইনি, তাই খাবার না পাওয়ার কষ্টটা আমি জানি। এখন সেখানে কিছু ইনকাম করছি, তাই যাকে যতটা সাহায্য করা যায় করছি। পরপারের সঙ্গে তো কিছু নিয়ে যেতে পারবো না। সত্যি রাজুদা, তুমি খুব ভালো করেছো গো। এভাবে এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা যেভাবে আমার নাম ছড়িয়ে দিয়েছেন তাতে প্রতিটি ইউটিউব চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞ। শালা আমার দোকানের বেচা কেনার 12টা বাজিয়ে দিছে। যেভাবেই হোক একে এখান থেকে তাড়াতে হবে। দাঁড়া, একবার সুযোগ পাই, তারপর তোর ব্যাপারটা দেখছি। এমনই একদিন রাজু দোকান বন্ধ করে বাড়ির দিকে যাবে। পাশের দোকানদার সহ কটি লোক এসে বলে, রাজু শোন, তোর জন্য আমার দোকানের বেচা কেনা কমে গেছে। এখন থেকে প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে দিবি। কিন্তু আমি তোমাকে কেন টাকা দিতে যাব? আমার দোকানের সামনে থেকে ইনকাম করছিস, নাম কামাচ্ছিস, টাকা দিতে তোর অসুবিধা কোথায়? কিন্তু আমি তো এই ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত পরিশ্রম করেছি, তোমাদের কেন 10,000 টাকা দিতে যাব? তার মানে টাকা দিবি না, তাই তো? আবারও বলছি, আর একবার ভেবে দেখ। আমি কিন্তু তোকে ব্যবসা করতে মানা করছি না। তোর জন্য যেহেতু আমার ক্ষতি হচ্ছে, তাহলে তো তোকেই আমাকে সেটা পুষিয়ে দিতে হবে, তাই না? কি বলছো কি এসব? আমি তো তোমার জমির উপরে আর ব্যবসা করছি না, তাহলে তোমাকে কেন টাকা দিতে হবে? আর তুমি তো তোমার দোকানে দিব্যি আছো, তোমরা আমার কাছে কেন বেয়াদবি করে টাকা নিতে চাইছো? তার মানে আমরা বেয়াদব? এত বড় সাহস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তারপর লোকগুলি রাজুকে দুই পাশ থেকে ঘিরে ধরলো। রাজু সেখান থেকে দৌড়ে পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তাদের শক্তির কাছে সে পেরে উঠছিল না। চালা, তুই আমার পেটে লাথি মারবি? দেখ এবার তোর কি হাল করি। এই কথা বলে লোকটি রাজুর পেটে ছুরি ঢুকিয়ে দিল। রাজু বড় বড় চোখে তাকিয়ে রইল আর আস্তে আস্তে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। রাজুর মুখে সব কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। রাজু, তুমি এসব কি বলছো? তুমি তো আমার সামনে দাঁড়িয়ে। এই কথা বলতে বলতেই হঠাৎ অনেক মানুষের গলা আমার পাশ থেকে শুনতে পেলাম। কিছু সময় অবধি যেখানে আমি ছাড়া কেউ ছিল না, সেখানে নিমেষের মধ্যে এত মানুষ কি করে এলো তা আমি ভেবেই পেলাম না। সবার মুখে ভীষণ আনন্দ, তৃপ্তি করে পরোটা খাচ্ছে। জিজ্ঞাসা করছিলেন না এত রাতে কাদের জন্য দোকান খোলা থাকে? মৃত্যুর আগেও যেমন জীবিত মানুষদের খাইয়েছি, আর মরার পরেও এদের খাওয়াচ্ছি। রাজু এই কথাটা বলতে বলতেই দেখি রাজু সহ আমার পাশে থাকা লোকগুলির চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব চেহারা। কি যে ভয়ঙ্কর দৃশ্য তা বলে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমি আর ওখানে বসে থাকতে পারলাম না, ছুটতে শুরু করি সেই সরু পথ দিয়ে। কিন্তু ছুটেও সেখানে কোনো লাভ হচ্ছিল না। মনে হচ্ছিল আমি বারবার ওই একই জায়গায় ফিরে আসছিলাম। মনে হচ্ছিল আমি এক মায়ার জালে আটকে পড়েছি। এ কি হচ্ছে আমার সাথে? কেন আমি বারবার একই জায়গাতে ফিরে আসছি? তারপর আমি পেছনের দিকে তাকাতেই দেখলাম রাজুর আত্মাটি আমার পেছনে দাঁড়িয়ে আছে। সে আমাকে মিষ্টি হেসে বলল, তোমার ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি মানুষের সেবা করতে পছন্দ করি, কিন্তু যে লোকটি আমাকে বিনা অপরাধে মেরে ফেললো সে তো কোনো শাস্তি পেল না। আমি তাকে ভয়ে ভয়ে বললাম, আমি তোমাকে এই ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারি? তারপর রাজুর আত্মা আমাকে বলল, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমি চাই তুমি যেভাবেই হোক ওই লোকটিকে এখানে নিয়ে আসো। ঠিক আছে, আমি তোমার জন্য এই কাজটি করব। কি করতে হবে বলো? তারা এখন পাশের গ্রামের মাঠেই বসে পিকনিক করছে, তুমি যেভাবেই হোক লোকটিকে এখানে নিয়ে আসো। আমি তাকে আশ্বস্ত করলাম। তারপর আমি কিছুক্ষণ হাঁটার পর পাশের গ্রামে পৌঁছলাম। গিয়ে দেখলাম ওরা সবাই একসাথে বসে পিকনিক করছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, দাদা, আমার বন্ধু পাশের গ্রামে অসুস্থ হয়ে পড়ে আছে।
আপনারা একটু দয়া করে চলুন, আমার বন্ধুকে বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন দেখি কোথায় আপনার বন্ধু অসুস্থ হয়ে পড়ে আছে। তারপর তারা সবাই আমার সঙ্গে আসতে থাকে। কিছুক্ষণ পর কিরে, রাত দোকান খোলা কিভাবে? ওর দোকান তো অনেক দিন ধরে বন্ধ। আর সামনে ওটা কে দাঁড়িয়ে আছে? কেন তোরা আমাকে চিনতে পারছিস না? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? রাজু, তুই তুই তো বহুদিন আগে মারা গিয়েছিলি, তাহলে তুই কি করে ফিরে আসলি? আমি আবার ফিরে এসেছি। কেন তোরা কি আমাকে দেখে খুশি হসনি? কি হচ্ছে এসব? তুই তো অনেকদিন আগে মারা গিয়েছিলিস। তোরা আমাকে বিনা অপরাধে মেরে ফেলেছে, এখন আমি তার প্রতিশোধ নেব। আজ আমার অনেক দিনের জমে থাকা প্রতিশোধ পূর্ণ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলি আমি। হঠাৎ করে চারিদিকে কেমন যেন একটা স্তব্ধ হয়ে গেল। আমি একটা বিষয় চিন্তা করলাম, মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা মানুষকে এভাবে মেরে ফেলতে পারে। আসলে আমরা মানুষ জাতি হিসেবে এই জন্যই হয়তো এত কলঙ্কিত।